সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রহসন, বিতর্ক এবং সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায়িত হয়েছে। নতুন এই সরকারের যাত্রাপত্তি কেমন তা তাদের সিদ্ধান্ত গ্রহণ থেকেই বোঝা যায়। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার নিয়োগদানকে কেন্দ্র করে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন তুলে, মানবিক করিডোরের প্রশ্ন তুলে, বিদেশি নাগরিকত্বের প্রশ্ন তুলে যার পদত্যাগের দাবি তারা জানিয়েছিল। ফের তাকেই যখন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয় তখন এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নীতি এবং নৈতিকতার প্রতি বিএনপির দায়বদ্ধতা কতটা দুর্বল। একই সঙ্গে প্রশ্ন আসে যে আগের নির্বাচনকালীন সরকারের একজন উপদেষ্টা যখন পরবর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে যে সমঝোতা এবং ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় সেটির আরেকটি জাজল্য দৃষ্টান্ত হচ্ছে তাকে নিয়োগ দেয়া। এটির মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি পররাষ্ট্রনীতি হিসেবে সহ অন্যান্য নীতি প্রক্রিয়ায় সবার আগে বাংলাদেশের যে কথা বলে, তাহলে সুস্পষ্টভাবে আমাদের সামনে উন্মোচিত হয় যে সবার আগে বাংলাদেশ নয়। পররাষ্ট্রনীতি হোক, দেশের অর্থনীতি হোক, জনগণের ক্ষমতা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা বলা যায় যে সবার পরে বাংলাদেশ। আবার দেখুন, মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগের সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে। আপনারা যদি দেখেন যে তার সম্পর্কে এমনকি বিগত বিএনপি সরকারের সময়ও তার সম্পর্কে বিভিন্ন জঙ্গি সংগঠন সহ মৌলবাদী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এবং বাংলাদেশের 2024 সালের 5 আগস্ট পরবর্তী যদি বাস্তবতা দেখেন যে বাংলাদেশ যে একটা মব রিপাবলিকে পরিণত হলো, গোটা বাংলাদেশ যে মব ছেয়ে গেল, মবের মাধ্যমে সহিংসতা, মবের মাধ্যমে পদের পরিবর্তন, মবের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মবের কাছেই যে গোটা বাংলাদেশটা আত্মসমর্পণ করলো, সেই মব কার্যক্রমের সাচিবিক দায়িত্ব যিনি পালন করেছেন তাকেই আবার এই নতুন সরকারের মন্ত্রী পরিষদ সচিব বানানো হলো। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে জনগণের দৃষ্টিভঙ্গি, সুশাসনের দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি ক্ষেত্রেই নতুন রাজনৈতিক সরকারের দৃষ্টিভঙ্গিটা কিরকম হবে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আরেকটি দিক হচ্ছে যে আমরা শুধুমাত্র বাংলাদেশের কোন সরকারের পারফরমেন্স নয়, পৃথিবীর ইতিহাসে সম্ভবত একমাত্র সরকার 2001 থেকে 2006 সালের বিএনপি সরকার, যারা এমনকি আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আগের আওয়ামী লীগ সরকারের তুলনায় কমিয়ে নিয়ে এসেছিল। 2001 সালে আওয়ামী লীগ যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 3800 মেগাওয়াট ছিল। 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ত্যাগ করে তখন সেটি দাঁড়ায় 3200 মেগাওয়াট। এবং সে সময় যিনি বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বরত ছিলেন, শুধুমাত্র অদক্ষতা নয়, এই পরিসংখ্যানগত অদক্ষতা যেটি সবার চোখের সামনে ভেসে ওঠে, একই সঙ্গে আছে যে দুর্নীতির অভিযোগ, আমাদের বিদ্যুৎকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা, এখান থেকে যে ধরনের পার্সেন্টেজের প্রশ্নগুলো আসে, তাকেই যখন আবার নতুন করে নতুন সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তখন প্রমাণিত হয় যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কিংবা দক্ষতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া এটি বর্তমান সরকারের কোনো কাছে কোনো গুরুত্বপূর্ণ কিংবা অগ্রাধিকার প্রাপ্ত বিষয় নয়। আরেকটি দেখুন যে একটা সরকার সংবেদনশীল কিনা, একটা সরকার অন্তর্ভুক্তিমূলক কিনা, একটা সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রাখে কিনা, এটি ছোট ছোট দৃষ্টান্ত থেকে বোঝা যায়। দেখুন, আপনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একজন, প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একজন বাঙালিকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা দায়িত্ব পালন করেছেন, যদিও এখানে মন্ত্রী হিসেবে পার্বত্য চট্টগ্রামের একজন অধিবাসী রয়েছেন, কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে একজন বাঙালিকে দেওয়া হয়েছে। এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের একটা যে আমরা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চাই, পার্বত্য শান্তি চুক্তি যেটির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসা, সেটির বাংলাদেশের মূলধারার সঙ্গে তাদেরকে একীভূত করা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্বকীয়তা সুনিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, সেই বিষয়েও যে বিএনপি সরকার কোনো ধরনের দায়িত্ব অনুসরণ করছে না এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনবৈচিত্র্য, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী কিংবা ভিন্ন বাঙালিদের বাইরে ভিন্ন জাতিসত্তার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম হবে সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে আমাদের কাছে উন্মোচিত হয়। আরেকটা হচ্ছে যে এই মন্ত্রিসভার যে ঢাউস আকার, আজকে দেখুন যে কৃচ্ছতা সাধনের জন্য তারা কথা বলছে, এই রমজান মাসকে কেন্দ্র করেও আহ্বান জানিয়েছে, অথচ দেখুন নিজেরা তারা একটা 50 সদস্যের মন্ত্রী পরিষদ সদস্য তারা গঠন করেছে। এর বাইরে তো আবার মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পরিষদ তো আছেই এবং ভবিষ্যতেও তো আবার এই মন্ত্রী পরিষদ তারা কত রকম করে বাড়ায় নিয়ে তো আছে। এর আগে আমরা 2001 থেকে 2006 বিএনপি তাদের মন্ত্রী পরিষদ গঠন করেছিল 60 সদস্যের, প্রত্যেক 3 জনে একজন করে মন্ত্রী। বাংলাদেশের পার্লামেন্টারিয়ানদের সঙ্গে যদি তুলনা করা যায় এই অবস্থাটা দাঁড়িয়েছিল। এবং আজকে দেখুন যে শুধুমাত্র যাকে ইচ্ছে তাকে মন্ত্রী পদে নিয়োগ দান করা, কাছের আপনজন পরিচিত জনদেরকে
মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগদান করা, ভাগ বাটোয়ারার মতো করে করা, এবং সুনির্দিষ্ট বিষয়ে কারো দক্ষতা আছে কি নেই এই বিষয়গুলো বাদ বিচার না করে এটা এক ধরনের লিমিটেড কোম্পানির মতো করে এটা বিলি বন্টন কিন্তু করা হয়েছে। এই বিষয়গুলোর বাইরে আমরা যদি দেখি যে আজকে তারা ফলাও করে এক ধরনের কথাবার্তা বলছে গণতন্ত্র নিয়ে, আইনের শাসন নিয়ে। বর্তমান সরকার যারা যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, আজকে কিন্তু তাদের যদি সেটি হয় তাহলে তাদেরকে সেটি প্রমাণ করতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আজকে দেখুন যে তারা রুল অফ ল এর কথা বলছে, তারা ডেমোক্রেসির কথা বলছে, অথচ আজকে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক স্পেসটুকু কতটুকু সংকুচিত রয়েছে এবং এটি উন্মোচনের কোনো পথরেখা রয়েছে কিনা এটি নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষের সামনে কোনো ধরনের বার্তা, কোনো ধরনের রোডম্যাপ নেই। যদি তারা সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করে, যদি তারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাস করে, তাহলে প্রমাণ করতে হবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদি আইনের শাসন এবং গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে ইন্ডেমনিটি বাতিল করতে হবে। যদি আইনের শাসন এবং গণতন্ত্রে বিশ্বাস করে থাকে তাহলে কারাবন্দী নেতাদেরকে দীর্ঘ সময় ধরে যারা জামিন পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না, তাদেরকে মুক্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি তারা আইনের শাসন এবং ন্যায় বিচারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে এ যাবৎ সংঘটিত, বিশেষ করে জুলাই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধ, সকল সহিংসতামূলক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। এই ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল যারা বন্ধ করবে না, এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তারা আইনের শাসনের প্রতি দায়বদ্ধ নয়, তারা আসলে শাসনের জন্যই আইন চায়। এই প্রশ্নগুলির জবাব বাংলাদেশের জনগণকে দিতেই হবে। যে প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক না কেন, জনগণকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।